প্রিয় দর্শক, ভারতবর্ষের ওপর এক বিরাট বিপদ আসতে চলেছে, বিরাট বড় বিপদ। দর্শক, বান ভারত যে প্রজেক্ট, যেটার আপনারা থাম্বনেল দেখে এই ভিডিওতে এসছেন, তারা জানেন না কি ভয়ানক চক্রান্ত হচ্ছে ভারতবর্ষের বিরুদ্ধে। জিও পলিটিক্স যে কত বড় ডেঞ্জারাস জিনিস আপনারা বুঝতে পারবেন না। আপনারা আপনার দেশে বসে থাকবেন, দেখবেন চারিদিকে গন্ডগোল হচ্ছে, দাঙ্গা লেগে যাচ্ছে, দেশেকে একেবারে উইপোকার মতো খেয়ে নেবে। আপনি বুঝতে পারবেন না ঘটনাটা কিসের থেকে হলো। আপনি ভাবছেন একটা জিনিস থেকে হচ্ছে, কিন্তু ঘটনা ঘটাচ্ছে অন্য কেউ। কিছুদিন আগে বাংলাদেশেও আপনারা দেখেছেন কোটা আন্দোলন হচ্ছিল, ছাত্ররা করছিল কোটা আন্দোলন। প্রথমে সবাই ভাবছিল ছাত্র আন্দোলন, কিন্তু যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গদিচ্যুত হলেন, তখন কিন্তু তিনি বললেন সাদা চামড়ার একটা লোক আমাকে গদির থেকে সরিয়েছে। এবং সেন্ট মার্টিন দ্বীপটা নিয়ে যত সমস্যা ছিল পরে কিন্তু জানা গেল। কিন্তু প্রথম দিকে কিন্তু আমরা ভাবছিলাম যেটা ছাত্র আন্দোলনই হচ্ছে, কোটা আন্দোলনই হচ্ছে। তখন কারোর মাথায় আসেনি যে ছাত্রদের কাছে এত আর্থিক সাহায্য কোথা থেকে আসছে, এত সমর্থন ছাত্ররা কি করে পেয়ে যাচ্ছে। তখন আমরা বুঝতে পারিনি। পরে শেখ হাসিনা সরার পর কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম। এবং শেখ হাসিনাকে সরানো হলো এই কারণেই, কারণ বাংলাদেশ একটা ডেভেলপমেন্ট ফেসে চলছিল। সেই ডেভেলপমেন্টটাকে যাতে আটকে দেওয়া যায়, এবং বাংলাদেশ থেকে কিছু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আমেরিকার একটা উদ্দেশ্য ছিল, একটা উদ্দেশ্য চরিতার্থ করার ব্যাপার ছিল, সেটা তারা করতে পারলো না। সেই কারণে তারা তাদের কাঙ্ক্ষিত যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টকে নিয়ে আসার চেষ্টা করলো, এবং তারা নিয়ে আসতেও সাকসেসফুল হলো। মোহাম্মদ ইউনিস একটা সরকার, যে সরকারটা নির্বাচিত নয়, একটা কেয়ারটেকার সরকার বলতে পারেন। এবং দেশটার মধ্যে বর্তমানে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন একটা মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে, সারাক্ষণ ধর্ম নিয়ে কথা, সারাক্ষণ হিংসা, বিবাদ। এই দেশটার অর্থনীতি সমস্ত কিছু আস্তে আস্তে শেষ হয়ে যাবে, দেশটা গোল্লায় যাবে কিছুদিন পর। বুঝতে পারবেন, যত সময় যাবে আস্তে আস্তে বুঝতে পারবেন। এটা হচ্ছে জিও পলিটিক্স। জিও পলিটিক্স খুব ডেঞ্জারাস জিনিস। ভারতবর্ষে যে বান ভারত যে প্রজেক্টটা নেওয়া হয়েছে, সেটাকে আলোচনা করার আগে আরেকটা ছোট্ট আলোচনা করব। এখন সারা পৃথিবী জুড়ে ট্যারিফ ওয়ার চলছে, জানেন তো? ট্যারিফ ওয়ার অনেকে জানেন না, অনেকে যারা একটু স্টাডি করেন, যারা এই নিয়ে পড়াশোনা করেন, তারা জানেন। চীনের সঙ্গে আমেরিকার একটা কিন্তু বিরাট রেষারেষি অনেক দিন ধরেই হচ্ছিল, ব্যবসা ভিত্তিক রেষারেষি। চীন দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে, এবং আমেরিকা কিন্তু সেই অর্থে চীনকে আটকাতে পারছে না। আপনি যদি ওয়ার্ল্ডের জিডিপিটা একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন আমেরিকা ফার্স্ট পজিশনে আছে, সেকেন্ড পজিশনে চীন রয়েছে। তো এই চীনকে কোনো না কোনোভাবে আটকাতে হবে, এবং এর জন্য চীনের ওপর কিন্তু ট্যারিফ চাপানো হয়েছে। 245 থেকে 50% ট্যারিফ চাপানো হয়েছে, ম্যাক্সিমাম ট্যারিফ। তার মানে ধরুন চীনে যদি কোনো একটা জার্মানি কোম্পানি যদি একটা গাড়ি যারা তৈরি করে, ধরুন চীনে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, এবং চীনে সেই গাড়িটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে, গাড়িটার দাম সে ফর এক্সাম্পল 20 লক্ষ টাকা। এই গাড়িটা যদি আমেরিকায় বিক্রি করতে হয়, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? প্রায় 65 লাখ টাকায়, না 65 না 70 লাখ টাকায় বিক্রি করতে হবে। তার মানে 20 লাখ টাকার গাড়ি আপনাকে যদি 70 লাখ টাকায় বিক্রি করতে হয়, ভাবতে পারছেন সে গাড়ি কে কিনবে? চীন বলছে এই গাড়ি কি করে হবে, কি করে কিনবে? আমেরিকা বলছে জানি না, এটাই আমার দেশের পলিসি, মানলে মানো, না মানলে কিছু করার নেই। তাহলে বুঝতে পারছেন সিচুয়েশন কোথায়। এইবার মজার বিষয় হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ নীতি যদি, এই পলিসি যদি উনি কন্টিনিউ করে, আগামী 1 বছরের মধ্যে একদম গ্যারান্টি দিয়ে বলছি, চীন থেকে ম্যাক্সিমাম বিদেশি কোম্পানিগুলো যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট ওখানে করে এক্সপোর্ট করছে, তারা কিন্তু ওখান থেকে সরে যাবে। এবং চীন থেকে যদি সরে যায়, তাহলে
সাবস্টিটিউট আইডিয়াল প্লেস ব্যবসা করার জন্য কোন জায়গাটা? সেটা কিন্তু ইন্ডিয়া। কারণ এখানে ট্রেন্ড শ্রমিক পাওয়া যায়, সস্তায় শ্রমিক পাওয়া যায়, প্রচুর জমি রয়েছে কারখানা করার জন্য, এবং গভর্নমেন্টের আমাদের যে পীযূষ গোয়েল আছে মিনিস্টার, তিনি কিন্তু বারবার বলছেন যে এটা হচ্ছে লাইফ টাইম অপরচুনিটি। এই সুযোগ সারা জীবনে হয়তো এক আধবার আসে, এই সুযোগ ভবিষ্যতে আসবে কিনা জানি না। এই সুযোগটাকে আমাদের অ্যাভেল করতে হবে। তাই সমস্ত যুব সমাজকে তিনি ট্রেন্ড হতে বলছেন, এবং আমাদের শিল্পপতি, আমাদের যারা পলিটিশিয়ান, তাদের প্রত্যেকের একটা দায়িত্ব চলে আসছে যে শিল্পপতিরাও আরও ইনভেস্টমেন্ট করবে, এবং পলিটিশিয়ানরাও সমাজের পরিস্থিতি এমনভাবে তৈরি করবে যাতে কোনো রকম খারাপ পরিস্থিতি না হয়, যাতে মিডিয়ার মাধ্যমে কোনো খারাপ ইমেজ ভারতবর্ষের বাইরে না ছড়ায়, এবং নাগরিক হিসাবেও সেটা আমাদের দায়িত্ব। কিন্তু ঘটনা হচ্ছে যে ইন্ডিয়ার যদি এইরকম একটা ডেভেলপমেন্টের সুযোগ আসে, সবচেয়ে বেশি সমস্যা কার? চীনের। চীন থেকে ফ্যাক্টরিগুলো সরে আসবে। সেকেন্ড সমস্যা কার? আমাদের এনিমি কান্ট্রি পাকিস্তান, এবং বর্তমানে বাংলাদেশেরও সমস্যা আছে। সেই কারণে বাংলাদেশে শেখ হাসিনা চলে যাওয়ার পর এই মোহাম্মদ ইউনিসের সঙ্গে দেখা করতে আসছে আইএসআইয়ের এই এজেন্সিরা। এমনি দেখা করতে আসছে? চা, কোল্ড ড্রিঙ্কস, বিরিয়ানি খেতে আসছে? না, তারা দেখা করতে আসছে এই ভারতবর্ষের যে স্থিতাবস্থা রয়েছে, যে চারিদিকে একটা শান্তির পরিবেশ রয়েছে, এটাকে বিঘ্নিত করা, এটাকে ডিস্টার্ব করার জন্য। আপনি দেখছেন চীনের সঙ্গে মাঝে মাঝে দেখা করতে যাচ্ছে ইউনিস, প্রচুর ফান্ডিং হচ্ছে, প্রচুর অনেক বড় বড় কথা বলে। এত সাহস কি করে পায়? ভারতবর্ষর মতো একটা দেশ, যেটা এখন জিডিপির নিরিখে যদি আপনি দেখেন পৃথিবীর 5ম পজিশনে রয়েছে, বাংলাদেশ প্রায় 37 নম্বর পজিশনে রয়েছে, এইরকম একটি দেশ এত সাহস কি করে পায়? তার পেছনে চীন এবং পাকিস্তানের অঙ্গুলি হেলন রয়েছে। সবচেয়ে বেশি অঙ্গুলি হেলন চীনের রয়েছে। চীন ডেলিভারিটলি করাচ্ছে যাতে ভারতবর্ষের যে স্থিতাবস্থা সেটা কোনোভাবে বিঘ্নিত হয়, ভারতবর্ষে আগুন জ্বলে, ভারতবর্ষের পজিশন খারাপ হয়, এবং সেই খারাপ ইমেজটা সারা বিশ্বের কাছে ছড়িয়ে পড়ে। এর ফলে কি হবে? ধরুন রাশিয়ার কোনো একটা কোম্পানি যদি ইন্ডিয়াতে, কথার কথা বলছি, ইন্ডিয়ার মুর্শিদাবাদ এই ধরুন একটা কোম্পানি তারা খুলবে, ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলবে, সেটা খুললে কি হবে? হিন্দু মুসলিম সবাই চাকরি পাবে, সবার দেশের উন্নতি হবে, নিজেদের পকেট ব্যাংক ব্যালেন্স বাড়বে। তো এই পরিস্থিতি তৈরি হলো। তারা হয়তো চাইছে এখানে একটা কারখানা খুলতে, কিন্তু তারা নিউজে দেখছে যে মুর্শিদাবাদ জ্বলছে, আগুন জ্বলছে, চারিদিকে গন্ডগোল হচ্ছে, ঝামেলা হচ্ছে। এই গন্ডগোল, ঝামেলা, এই আগুন জ্বলা, এই খবরগুলো যদি তাদের কাছে যায়, তারা কি কখনো ফ্যাক্টরি খুলতে চাইবে? আপনারা বলুন। আজকে ধরুন আপনি কোনো একটা কোম্পানি থেকে একটা ফ্রিজ কিনতে গেলেন কোনো একটা দোকানে, সেখান থেকে একটা লটারি বাঁধলো আপনার, আপনি অফার পেলেন পাকিস্তানে যেতে পারেন নয় সুইজারল্যান্ডে যেতে পারেন, আপনি কোনটাকে চুজ করবেন? ডেফিনেটলি আপনি সুইজারল্যান্ডকে চুজ করবেন, কারণ আপনি জানেন যে পাকিস্তানের ইমেজটা কেমন, যে আমি ওখানে ঘুরতে যাব ফ্যামিলি নিয়ে, যে কোনো সময় জঙ্গি হানা হতে পারে, আমার জীবন সংশয় হতে পারে, কিন্তু আমি সুইজারল্যান্ডে গেলে নিশ্চিন্তে ঘুরতে পারবো। তো যে কোনো একজন শিল্পপতি, সেও যদি একটা কারখানা স্থাপন করতে চায়, সেও তো শান্তিপূর্ণ পরিবেশ চায়। এই পরিবেশটাকে ডিস্টার্ব করে দেওয়া হচ্ছে বিরাট বড় একটা চক্রান্ত। এবং আপনারা যদি দেখেন এই বাংলাদেশ থেকে, বাংলাদেশে মোহাম্মদ ইউনিস আসার পর প্রচুর পরিমাণে আতঙ্কবাদীদের ছেড়ে দিয়েছে তারা, প্রচুর পরিমাণে যারা দুষ্কর্মকারী ছিল তাদেরকে ছেড়েছে। এবং এই ছেড়েছে যে লোকগুলো, তাদের ভূমিকা কি, তাদের কি দায়িত্ব দিয়েছে? আপনি যদি ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যে বর্ডারটা, এই বর্ডারের অনেকখানি অংশ, ঠিক আছে, প্রপারলি
কিন্তু বর্ডারটা তৈরি করা যায়নি বিভিন্ন কারণে। জঙ্গল আছে, কিছু ডোবা পুকুর, ওই জায়গাগুলো সঠিকভাবে করতে পারেনি। এর ফলে প্রচুর অনুপ্রবেশ হয় এবং ভারতবর্ষেরই কিছু অসাধু যারা এই সমস্ত লোক আছে, যারা কিছু পয়সার বিনিময়ে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড তাদেরকে তৈরি করে দিচ্ছে। তারা বুঝছে না যে এই লোকগুলো ভবিষ্যতে আমাদের ওপরেই বোমা ছুড়বে, আমাদের দেশটাকেই নষ্ট করবে এবং যার এফেক্ট আমাদের ফ্যামিলিতেই পড়বে। তারা বুঝছে না, তারা করছে পয়সার বিনিময় এবং সেই সুযোগে এই লোকগুলো কিন্তু ঢুকে পড়ছে। আজকে ধরুন মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটলো, মুর্শিদাবাদে ওয়াকফ বিল নিয়ে আন্দোলন হয়েছে। আপাত দৃষ্টিতে আপনি ভাবছেন হয়তো ওয়াকফ বিল নিয়ে আন্দোলন হচ্ছে, আদতে কে বলতে পারে এর পেছনে বাংলাদেশের হাত নেই, এর পেছনে চীনের হাত নেই, এর পেছনে পাকিস্তানের হাত নেই? আমি তো একেবারে 100% শিওর এর পেছনে এই চক্রান্তটাই চলছে। এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে আপনারা সচেতন থাকবেন। সোশ্যাল মিডিয়ায় প্রচুর অ্যাকাউন্ট এমন আছে যেগুলো ফেক অ্যাকাউন্ট, যেগুলো সম্পূর্ণ ফেক অ্যাকাউন্ট। আপনি ভাবছেন কোনো মুসলিমের অ্যাকাউন্ট রয়েছে, লিখে দিয়েছে লিভ ইন কলকাতা, পুরো তার প্রোফাইলে রয়েছে, দেখা যাচ্ছে হয়তো কলকাতার কোনো একটা জায়গায় বাসিন্দা। এই ওয়াকফ নিয়ে এসে গালাগাল করছে। আপনি ভাবছেন মুসলিম লোকটা কলকাতার লোক গালাগাল দিচ্ছে, আমিও গালাগাল দিই। আবার একটা হিন্দুর নাম করে একটা অ্যাকাউন্ট করেছে, দেখা গেল হয়তো শান্তিপুরের কোনো একটা জায়গায় থাকে, সেই হিসাবে তার প্রোফাইলটাকে ক্রিয়েট করে অ্যাকাউন্ট করা, সেও পোস্ট করছে, গালাগাল দিচ্ছে। এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা কিন্তু বিরাট ঝামেলা লাগানোর একটা কিন্তু চক্রান্ত চলছে। এবং বাংলাদেশের একটা জোনকে যেখানে বর্ডারটা মানে তারকাটা করা নেই আর কি, সেই জায়গাগুলোতে বাফার জোন করে রেখেছে বাংলাদেশ। এমন কিছু মৌলবাদী মানসিকতার লোককে ঢুকিয়ে দিয়েছে যারা কিন্তু মানুষকে মোটিভেট করছে ইস্যু নিয়ে। মানে ধরুন এই ওয়াকফ এর কথাই বলছি, ওয়াকফ নিয়ে মুসলিমরা ক্ষিপ্ত হয়ে গেছে, সেও একটু ওই পেট্রোলের মধ্যে হালকা একটু আগুন দিয়ে দিল, হ্যাঁ আন্দোলন করতে হবে, আমাদের জমি জায়গা ছিনিয়ে নিচ্ছে, এত বড়, এটাকে মেনে নেওয়া যায় না। আদেও আপনারা জানেনই না, আপনারা পড়েনি ওয়াকফ বিলটা কি অ্যামেন্ডমেন্ট হয়েছে আপনারা জানেনই না। 7খানা অ্যামেন্ডমেন্ট হয়েছে, পড়লে বুঝতে পারবেন কোনোটাই কোনো সমস্যা নেই। প্রচুর ইউটিউবে ভিডিও আছে, আপনাকে দেখতে হবে না, জেনুইন ভিডিওগুলো যে অথেন্টিক চ্যানেল থেকে দেখুন, তাহলে তো বুঝতে পারবেন। সেটা দেখবেন না, পড়বেন না, লাঠি নিয়ে পাথর নিয়ে বেরিয়ে যাবেন। এবং আপনাদের দেখা দেখি হিন্দু যে সংগঠনগুলো আছে তারাও বলবে যে আমাদের হিন্দু মা বোনের গায়ে হাত দিচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর করছে, আমরা কেন ছাড়বো? সেখানেও তাতানো হচ্ছে। এই করে পরিবেশটাকে নষ্ট করা হচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে? সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট নষ্ট হচ্ছে, এডুকেশনাল ডেভেলপমেন্ট নষ্ট হচ্ছে, দেশের ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই নিয়ে অজিত দোগাল অনেক দিন এখানে পড়েছিল, এই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার নিয়ে এখানকার পরিস্থিতি নিয়ে তারা স্টাডি করছিল এবং স্টাডি করে তারা দেখেছে এই ঘটনাগুলোই হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই নিয়ে তারা চিন্তিত, তারা এই নিয়ে মাথা ঘামাচ্ছে, ফলে দেশের ডেভেলপমেন্ট আটকাচ্ছে। তাহলে দেশের ডেভেলপমেন্ট যদি আটকাতে না হয়, দেশের ডেভেলপমেন্ট যদি সঠিকভাবে করতে চান, তাহলে একজন নাগরিক হিসেবে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে, অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। এই চক্রান্তগুলোকে, এই ষড়যন্ত্রগুলোকে বুঝতে হবে। তো এই বার্ন ভারত যে প্রজেক্ট আছে, যে ভাবনা চিন্তা আছে, যে ইন্ডিয়াকে ডিস্টার্ব করে দিয়ে ইন্ডিয়ায় এই শিল্পগুলোকে আসতে দেব না, শিল্পগুলো আনা থেকে ইন্ডিয়াকে বঞ্চিত করব, এটাকে নাগরিক হিসাবে আমাদের এই প্রজেক্টকে বানচাল করতে হবে, প্রজেক্টকে আটকাতে হবে। এবং একটা কথা মাথায় রাখবেন, ভারতবর্ষে যদি শিল্প আসে, চাকরি কিন্তু আপনার আমার ঘরের ছেলেরই হবে। চাকরি যাদেরকে দেয়া হবে তাদের যোগ্যতা দেখে দেওয়া হবে, দেখবে না কিন্তু হিন্দু, না মুসলিম, না শিখ, না ইসাই, না জৈন, কিচ্ছু ধর্ম দেখবে না। চাকরি কিন্তু হবে তার যোগ্যতার বেসিসে। তাই দেশের ডেভেলপমেন্টের জন্য, দেশের ডেভেলপমেন্ট এবং পাশাপাশি নিজেদের ডেভেলপমেন্টের জন্য এই চক্রান্তকে বানচাল করুন, এই আবেদন জানিয়ে আজকে আমার এই ছোট্ট ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।